আন্দোলনটা যেভাবে দমন করা হয়েছে বলবো, বা যেভাবে আন্দোলনকারীদের কে ট্রিট করা হয়েছে, এর ধারাবাহিকতায় এই গ্রেফতারের এই কাহিনীটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে শেষের দিকে যেভাবে আমরা যে ভিডিও চিত্রগুলো দেখেছি, যেভাবে কিছু জায়গায় আমরা ব্রুটালিটি দেখেছি, এই ধারাবাহিকতা এই জায়গাটা অস্বাভাবিক নয়। যারা প্রাপ্তবয়স্ক নন, আইনের দৃষ্টিতে যারা প্রাপ্তবয়স্ক নন, নিশ্চয়ই তারা অপরাধ করলে সেটা ডিল করার একটা বিষয় আছে। যেহেতু তানজিবে আছেন, উনি এটা ভালো বলবেন। চিলড্রেন অ্যাক্টে করতে হয়, ডিল করতে হয় তাদেরকে, তাদের জন্য আলাদা ট্রায়ালের ব্যবস্থা করতে হয় আপনার শিশু আইনের অধীনে, এবং সেটার জন্য এভিডেন্স প্রক্রিয়াও ভিন্ন, কোর্টও ভিন্ন, এবং তাদের সাথে যদি কোনো অ্যাডাল্ট থাকে তাহলে সে দুইটার ভাগ হয়ে তাদের ট্রায়ালগুলো হয়, সেন্টেন্সিং প্রক্রিয়াটাও ভিন্ন। তো এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে দেখেন, যখন এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন হচ্ছে কোটা আন্দোলন, কোটার বিষয়ে সরকার কিন্তু কখনো না করে না, একবারও বলে নাই যে আমরা দিব না, কিংবা আমরা কোটার যারা আন্দোলন করছে যে তাদের দাবির প্রতি আমাদের সমর্থন নাই। সরকারের সাথে কোটা আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে যে ফারাকটা ছিল সেটা হচ্ছে যে তারা বলছে আমরা কোর্ট বুঝি না, আপনাকে সিদ্ধান্তটা দিতে হবে। আর সরকার থেকে বলা হচ্ছে যেহেতু হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে সেটার বিরুদ্ধে আমরা আপিল করেছি, এবং ওই আপিল পর্যন্ত আমাদের প্রক্রিয়াটা ফলো করতে হবে। তো দুজনের কথার মধ্যে ধরেন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, অ্যাঙ্গেল থেকে দেখলে আপনার যুক্তিযুক্ত মনে হবে, কিন্তু একটা জায়গায় দুজনের মধ্যেও কিন্তু এক ধরনের একটা মিল ছিল, সেটা হচ্ছে যে ওদের দাবি যেরকম সংস্কার ছিল, এরা কখনো বলে নাই যে আমরা সংস্কার করব না। এখন কিন্তু যে রায়টা যেটা হয়েছে সেই রায়ের মাধ্যমে কিন্তু যারা দাবিটা করছিল সংস্কার চায়, তারা স্পেসিফিক্যালি বলে না আমরা 93% চাই, তারা একটা যৌক্তিক সংস্কার চেয়েছে। এখন একটা মাঝপথে তো এসছে, সরকারও মেনে নিয়েছে এবং ওরা ওই রায়কে স্বাগত জানিয়েছে। তার মানে আন্দোলনের যে মূল স্পার্কিং পয়েন্ট কিংবা যে শুরুর যে অংশটুকু, সেটা তো আসলে এখন তাহলে সুরাহা হয়েছে। এর প্রেক্ষিতে বাকি যে দাবিগুলো এসেছে, আমি মনে করি সরকারের উচিত হচ্ছে সেটুকুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করে এবং ডিসপ্যাশনেটলি আইনগতভাবে সিদ্ধান্তে একটা রেজলিউশনের দিকে যাওয়া। যেমন ধরুন তারা দাবি করছে যে এই যে এতগুলো স্টুডেন্ট মারা গেল কিংবা যারাই মারা গেছে, তাদের মারার পিছনে যদি কেউ যারা যারা জড়িত আছে তাদেরকে আইনের আয়তায় এনে শাস্তির বিধান করা। ওইখানে এখন যারা, আমরা তো নিশ্চিতভাবে বলতে পারছি না প্রতিটা মৃত্যুর পিছনে শুধুমাত্র ল এনফোর্সিং এজেন্সির পুলিশের দায় ছিল, কিংবা নিশ্চয়ই অনেকে জড়িত ছিল, তাদেরকেও তো শাস্তির আওতায় আনতে হবে। পুলিশের মধ্যেও নিহত হয়েছে, বিজেপিতেও নিহত হয়েছে, আমরা এক্স্যাক্টলি জানি। তো এখন ওইটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনার তদন্ত করে সাক্ষ্য প্রমাণ জোগাড় করে ডিসপ্যাশনেটলি হাজির করা, যে আমরা অমুক অমুককে পেয়েছি। যে কটা মামলা হয়েছে এখানে যে লক্ষ লক্ষ আসামির কথা বলা হচ্ছে, আলটিমেটলি হয়তো একটা মৃত্যুর পিছনে এতগুলো লোকের আসলে মানে ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকাটা খুবই ইম্পসিবল, কিংবা ভেরি ডিফিকাল্ট। তো এটা তদন্ত সাপেক্ষ একটা ব্যাপার, এবং কাকে আপনি দায়ী করবেন, কাকে প্রসিকিউশনে নিয়ে যাবেন, সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। তো আমরা ঢালাও মন্তব্য প্রথম দিকেই করে ফেলছি যে সাধারণত আসলে আইনগতভাবে যদি আপনি দেখেন তাহলে তদন্ত সুযোগটা দেওয়া উচিত। প্রবলেম যে জায়গাটাতে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এখন যে ল এনফোর্সিং এজেন্সি এবং বাকি যারা ভিকটিম আছে কিংবা ভিকটিমের পরিবার আছে কিংবা সাধারণ জনগণ, এই দুই মধ্যে এটা ট্রাস্টের ল্যাক অফ ট্রাস্ট খুবই প্রচন্ড। যদি একটু স্পষ্ট করে জানতে চাই, এই ট্রাস্টটা যদি গেইন করতে হয় সেটা আমার কাছে মনে হয় এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। একদম একদম। আরিফ জেপ্তি, সেই রাজনৈতিক প্রক্রিয়াতে কেন আসলে প্রক্রিয়াতেই আমি ওইখান থেকে যেতে চাচ্ছিলাম যে এই যে 2,13,000 কে আসামি করা হয়েছে আপনি বললেন, এটা কেন 2,15,000 নয়, এবং কেন এইটা 2,09,000 নয়, কেন 2,13,000? এই জবাবটা কে দিবে? এই 2,13,000কে স্পেসিফিকেশন করার তো কোনো সুযোগ নাই। এখন কি হবে, 2,13,000 যে হিউজ নাম্বার, আপনি আমি এই কক্ষে আমরা যারা আছি সকলেই 2,13,000-এর মধ্যে ঢুকে যাবেন। সো যখনই আপনি 2,13,000 বলে একটা ফিগার দিবেন, এটা পুলিশ হয়রানি করার একটা সুযোগ তৈরি হয়। এখন আমার বাচ্চাকে ধরে নিয়ে যাবে, আপনার ছোট ভাইকে ধরে নিয়ে গিয়ে বলবে এই যে 2,13,000-এর মধ্যে, এবং সাধারণ জনগণ সেটা ঘটতেও দেখছি। মানে এটা খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। এটা পুলিশ বাণিজ্যের, গ্রেফতার বাণিজ্য যেটাকে বলা হয় দেশে, এইটার করার একটা স্পেসিফিক সুযোগ তৈরি হয়। প্রথম কথা হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে, আপনি নিজে বলেছেন 13 থেকে 17, এবং তানজিব ভাই এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছেন যে এটার সম্পূর্ণ প্রক্রিয়া ভিন্ন, সেটা একটা আলাদা প্রক্রিয়া। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ওপেন খোলা মন নিয়ে তদন্তে যাওয়া, মানে আপনি যদি মনে করেন
যে এই জায়গার এই হত্যাকাণ্ড বা এখানকার একটা ধ্বংসযজ্ঞের জন্য স্পেসিফিক কিছু লোক জড়িত, এইখান থেকে আপনি যদি আন্ডার এজ বাচ্চাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করতে চান, আপনি আগে জিজ্ঞাসাবাদটা করেন, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যান, তাদের মধ্যে যদি কেউ জড়িত থাকে তাকে কিশোর আদালত, কিশোর সংশোধনের যে স্পেসিফিক আইনগত ব্যবস্থা আছে সেদিকে যাবেন। কিন্তু আপনি আগে 2,13,000 বললেন, আমি বলবো 5 লক্ষ আসামি, আরেকজন বলবো যে একজনও আসামি না। তো এই জায়গাটা আগেই বলে দেওয়া, গ্রেফতার বাণিজ্য এবং হয়রানি তৈরির সমস্যাটা কি হয়, এই গ্রেফতার বাণিজ্য হয়রানি কিন্তু ইনস্টিটিউটগতভাবে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী করবে না, কিছু স্পেসিফিক যারা দুর্নীতিবাজ কিছু লোক এটা সুযোগ দিবে। কিন্তু ক্ষোভটা তৈরি করবে অনেকের ক্ষেত্রে। হয়তো পুরা জেলায় হয়তো 2-4জন অসৎ অফিসার এটা সুযোগ নেবে, 50টা ভালো অফিসার হয়তো আন্তরিকভাবে চেষ্টা করবেন এটা খুঁজে বের করতে। কিন্তু এই 2 থেকে 5 জন লোক এত লোককে হয়রানি করবে, বাকি সব ভালো উদ্যোগগুলো তখন ভেসে চলে যাবে এবং সকল লোকজন বলবে যে সরকার আমাদেরকে হয়রানি করছে, আমার বাচ্চা ওই দিন ছিলই না, বা আমার বাচ্চা সাধারণভাবে গিয়েছে, তাকে গ্রেফতার করছে। এই জায়গাগুলো আমার কাছে মনে হয় অনেক সাবধানে ডিল করার প্রয়োজন। যে কথাটা একটু আগেও তানজিব ভাই বলছিলাম এবং আমিও আরো অনেক বিভিন্ন জায়গায় বলেছি, এটা এমন একটা অদ্ভুত আন্দোলন হয়েছে যে আন্দোলনে যে দাবি করছে এবং যার কাছে দাবি করছে এরা দুইজনই একমত যে এই দাবিটা ঠিক। আন্দোলনকারী বলেছে সরকারের কাছে যে আমরা কোটা সংস্কার চাই, সরকার বলছে আমি সংস্কার কি, আমি তো তুমি কোটা বাতিল মানে বন্দুক চাইছিলে, আমি তো কামান দিয়ে দিয়েছি 2018 সালে, আমি কোটা বাতিল করে ফেলেছি। এবং সরকার বলছে যে ওকে, উচ্চ আদালত এটা অবজেকশন দিয়েছে, আমরা আপিল করছি, মানে আমরা তোমাদের পক্ষেই তো আদালতে যাচ্ছি, একই দাবি নিয়ে যাচ্ছি বা বেশি নিয়ে যাচ্ছি।